সবাইকে নমস্কার। গত 1 ফেব্রুয়ারি 2026 2026-27 অর্থ বছরের জন্য কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারাম যে বাজেট পেশ করেছেন, এক কথায় এই বাজেটকে বলি আমি প্রগ্রেসিভ অ্যান্ড অল ইনক্লুসিভ বাজেট। বাজেট বিভিন্ন ধরনের হয়, অনেক সময় হয় কনজারভেটিভ বাজেট অর্থাৎ ভীতু বাজেট, আরেক প্রকারের বাজেট আছে সেটা ডিফেন্সিভ বাজেট, সতর্ক বাজেট। কিন্তু এবারের যে বাজেট কেন্দ্রীয় সরকার মোদী সরকার যে বাজেট প্লেস করেছেন, এক কথায় তাকে বলা হয় প্রগ্রেসিভ অ্যান্ড অল ইনক্লুসিভ বাজেট। এই বাজেটের মূল অর্থের পরিমাণ হল 53,50,000 কোটি। 53,50,000 কোটি টাকার বাজেট। গতবার এই বাজেটের পরিমাণ ছিল 49,60,000 কোটি, বৃদ্ধি হয়েছে 3,90,000 কোটি বৃদ্ধি হয়েছে এবং 7.7% বৃদ্ধি হয়েছে। এই বাজেট (2047) সালের মধ্যে উন্নত ভারত, বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য পূরণের পথে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। আমরা যদি দেখি যে 2026 সালের এই যে বাজেট প্লেস করেছে অর্থ বছরের, প্রতিরক্ষা খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, প্রতিরক্ষা খাতে, এবং এই খাতের জন্য টাকা রেখেছে 7,85,000 কোটি। এই মোট বরাদ্দের মধ্যে 2,19,000 কোটি টাকা বিশেষভাবে সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের জন্য বরাদ্দ করা হয়েছে। সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের জন্য যে অর্থ বরাদ্দ রাখা হয়েছে, কিসের জন্য? আধুনিকীকরণ করবে এবং উন্নত অস্ত্র ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি, দেশীয় প্রতিরক্ষা উৎপাদন এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হবে। তো এই যে বাজেট, উদ্দেশ্যটা কি? জিও পলিটিক্স কন্ডিশনকে মাথায় রেখে সামরিক শক্তি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। দেশকে সুরক্ষিত রাখতে হবে, নতুবা আভ্যন্তরীণ বিপর্যয় দেখা দিতে পারে। আমাদের যে বিজেপি সরকার, আমরা মনে করি দেশ আগে, এরপরে দল, এরপরে ব্যক্তি। দেশকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই। দেশই যদি সুরক্ষিত না থাকে তাহলে আভ্যন্তরীণ যে কোনো সময় বিপর্যয় দেখা দিতে পারে। সেজন্য আমরা আমাদের এই মোদী সরকার এবার এই যে জিওপলিটিক্সের কন্ডিশনকে সামনে রেখে এটা উদ্যোগ নিয়েছে। এই সামরিক শক্তি কাউকে আঘাত করার জন্য নয়, অন্য দেশ যেরকম করে আমরা সেটাতে নাই। এই সামরিক শক্তি কাউকে আঘাত করার জন্য নয়, আমাদের নিজেরকে সুরক্ষিত রাখার জন্য। সেকেন্ড, আমরা গুরুত্ব দিয়েছি এই বাজেটে, দেখেছি একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। 700টি জেলা আছে, 700টি জেলায় একটি করে গার্লস হোস্টেল থাকবে, অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলাদের সশক্তিকরণের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। এই যে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও, এটা যে কথার কথা নয়, এটা বাজেটে প্রতিফলিত হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক বৃদ্ধি করা হয়েছে। আমাদের স্লোগান কি?
সুস্থ ভারত, শ্রেষ্ঠ ভারত। ভারতের 60% যুবক আপ টু এজ 40 এদেরকে সুস্থ রাখতে হবে। সারা পৃথিবী কিন্তু ক্রাইসিসে আছে, অনলি ইন্ডিয়া এই যে গ্রুপ 60%, আজকে তাদেরকে যদি সুস্থ রাখি তাহলে উৎপাদন বাড়বে, তাদের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হবে। এই জন্য স্বাস্থ্যক্ষেত্রে তাদেরকে সুস্থ রাখতে হবে, সবল রাখতে হবে, তাহলে আমার দেশের উৎপাদন বৃদ্ধি হবে। আরেকটা জিনিসের উপর গুরুত্ব দিয়েছে। এই প্রথম দেখলাম, আমি রাজ্যের কৃষিমন্ত্রী, এই প্রথম দেখলাম কৃষিক্ষেত্রে যতগুলি স্কিম ছিল সবগুলি রেখে দিয়েছে আগের মতো, একটাও বাদ যায়নি। আমরা দেখি প্রত্যেকবার বাজেট হলেই কোনো না কোনো আগের স্কিম বাদ যায়, নতুন করে চিন্তা করে। এবার করেছে কি, যতগুলি স্কিম আছে সবগুলি রেখেছে, একটাও বাদ যায়নি, বরঞ্চ নতুন করে কৃষিজ উৎপাদিত সামগ্রী দিয়ে ফুড প্রসেসিংয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা কিছুদিন আগে জানি যে 27শে জানুয়ারি ইউরোপিয়ান 27টা দেশের সাথে আমরা চুক্তি হয়েছে। যত দেশ আছে, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, জার্মানি, ডেনমার্ক, যত 27টা দেশ, সব এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। এই যে এটা মুক্ত বাণিজ্য চুক্তি, এটাকে বলা হয় দি মাদার অফ অল ডিলস। এটা করার উদ্দেশ্য হলো আমাদের কৃষিজাত দ্রব্য যেগুলি আছে সেগুলি যেন ওইখানে কোনো ট্যাক্সের মধ্যে যাতে না পড়ে, শুল্ক আমাদের ওখানকার শুল্ক কমবে। এতে আমাদের চা, কফি, বাসমতি চাল, মশলা, ফল ও সবজি, প্রসেসড আইটেম, প্রসেসিং সেন্টার, এটা আমরা করতে চাচ্ছি। এবং অর্গ্যানিক কৃষিপণ্য, বিশেষত জৈব প্রাকৃতিক কৃষিপণ্য ইউরোপে ব্যাপক চাহিদা। আজকে আমাদের বাজেটে এটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমরা যদি দেখি বাজেটে কৃষি বাজেট কী ছিল, কৃষি বাজেট ছিল ভারতের কেন্দ্রীয় বাজেটে শুধুমাত্র 26/27 রাখা হয়েছে 1,62,671 কোটি, অর্থাৎ আগের বছর থেকে 10,818 কোটি বৃদ্ধি, 10,818 কোটি বৃদ্ধি করা হয়েছে। এবং 7.12% বাজেটে বৃদ্ধি হয়েছে কৃষিক্ষেত্রে। এবং পাওয়ার, বিশেষ করে নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে বাজেটে এর আগে রাখা হয়েছিল 26,549 কোটি, এবার রাখা হচ্ছে 32,914 কোটি। কেন? বৃদ্ধির হার 24%, অর্থাৎ সোলার সামগ্রী, যাতে সোলারের আইটেম যেগুলি আছে, সোলার সামগ্রী যেন সস্তা হতে যাচ্ছে। এতে দেশের যেমন সমৃদ্ধি হবে, উৎপাদন বৃদ্ধি হবে বিদ্যুতের, এবং বিদ্যুৎ উৎপাদন করে মানুষ যেন আত্মনির্ভর হতে পারে, সেটার জন্য আমাদের এই বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম যে 2047 সালের উন্নত ভারত, বিকশিত ভারতকে সামনে রেখে এবারের বাজেট করা হয়েছে। অর্থাৎ প্ল্যানিং যে 2047 সালের মধ্যে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিতে যাচ্ছে। সেজন্য এই যে আমরা বলি যে বিকশিত ভারত 2047, এটা স্লোগান নয়, এটা হলো একটা পরিমাপযোগ্য, মূল্যায়নযোগ্য লক্ষ্যমাত্রা। এটা কী লক্ষ্যমাত্রা? অর্থনৈতিক স্থিতিমাপ, অর্থাৎ মাথাপিছু আয় বাড়াতে হবে, জিডিপি বৃদ্ধি করতে হবে, রপ্তানি উৎপাদন খাতে অংশগ্রহণ করতে হবে, বেকারত্বের হার কমাতে হবে, দারিদ্র্য হার, যেটা পভার্টি রিডাকশন ইন্ডেক্স, এটা দারিদ্র্য হার কমাতে হবে, নারী শ্রমশক্তিকে অংশগ্রহণ করাতে হবে, এবং গড় আয়ু বাড়াতে হবে মানুষের। এটা সার্বজনীন স্বাস্থ্য পরিষেবার আওতা আনতে হবে, পাকা রাস্তা, রেল সংযোগের বিস্তার করতে হবে, বিদ্যুৎ ও ইন্টারনেটের সংযোগের শতকরা হার এগুলি বাড়াতে হবে, এবং ডিজিটাল লেনদেন, গভর্নমেন্টস, এটাকে বৃদ্ধি করতে হবে, এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার করতে হবে, যেটা আমি পাওয়ার বলছি। যত ডেভেলপমেন্ট হবে সবচেয়ে আগে দরকার পাওয়ার। সেই পাওয়ারের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, বিশেষ করে রিনিউয়েবল এনার্জি। স্বচ্ছতা ও দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে, এবং নাগরিক সন্তুষ্টি সূচক, এই যে ইন্ডেক্স, এটাকে বৃদ্ধি করতে হবে। এই জিনিসটাই 47 সালের বিকশিত ভারত 2047 লক্ষ্য। তাহলে কে করবে এটা? সরকার করবে, সমাজ করবে, নাগরিক। এই তিনটা সম্মিলিত প্রচেষ্টাতে এই সূচকগুলি বাস্তবে
রূপ নেবে। আমি মনে করি এই বাজেট জনকল্যাণমুখী বাজেট। এই বাজেট সত্যিকারের অর্থে বিকশিত ভারত যেটা স্বপ্ন দেখছে, এই স্বপ্ন শুধুমাত্র সরকার দেখছে না, এই 140 কোটি মানুষ এই স্বপ্নকে সাকার করতে যাচ্ছে। তাদের প্রত্যেকের অংশগ্রহণ হবে বলে আমার বিশ্বাস।